সব সময় সব বিষয়ে নাক গলানো উচিত না। বই পুস্তক পড়ে এইটা শিখো নাই? কণ্ঠে উষ্মা ঢেলে শিখাকে বলল আদুরি। এর প্রত্যুত্তরে শিখা যা বলল তা শুনে আদুরি ও রানী মূর্তির ন্যায় চেয়ে রইল শিখার মুখ পানে। শিখা বলল, বই পুস্তক পড়ে যা শিখেছি বুঝেছি তার পুরোটা যদি কিছু মানুষের ওপর প্রয়োগ শুরু করি তাহলে তারা আর মুখ তুলে কথা বলতে পারবে না আমার সঙ্গে। বাহ বাহ বাহ, স্বামীর সঙ্গে 2 রাত শুইয়ে কথাবার্তারা এত লাগাম ছাড়া হইল তোমার। সামনের দিনগুলোতে না জানি তুমি কি করবা। কথায় আসতে না, প্রশ্রয় পেলে পিপিলিকাও নিজেকে তেলাপোকা ভাবতে শুরু করে। তোমার অবস্থাও তদ্রূপ। কিন্তু মনে রেখো, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ভ্রু ঝাপটিয়ে তাচ্ছিল্যের সুরে বলল আদুরি। সব পিপিলিকার পাখা গজায় মরিবার তরে নয় আপা, বাঁচিবার তরেও। দেখেন দুজন দুজনের সমস্যা সমাধান করতে পারেন কিনা। রহস্যময় হাসি ছড়িয়ে বলল শিখা এবং সে চলে গেল ঘরের ভিতর। আদুরি ও রানী দৃষ্টি বিনিময় করল আহাম্মকের ন্যায়। নিরক্ষর রানী বলল, কি কইল হ্যাঁ বুঝলাম না। তার কথায় মনে হলো সে তোমারও আমার বিষয়ে কিছু জানে বা জেনে ফেলেছে। কিন্তু তোমার হইল কি ভাবি? বমি করলা কেন? আদুরি নিজের দুর্বলতার জন্য চাইলেও রানীর সঙ্গে উচ্চবাচ্য করার সুযোগ পেল না। অপরদিকে রানী যখন বউ হয়ে আসে তালুকদার পরিবারে, তখন আদুরি ছোট ছিল। সে আদুরিকে ছোট বোনের মতো ভালোবাসত, কেয়ার করত সব বিষয়ে। আদুরি এক ঘটি পানি নিয়ে দিল রানীকে। রানী কুলি করে নিল বার কয়েক। তারপর বিমর্ষ নয়নে পুকুরের পানির দিকে চেয়ে রইল। মুখে কোনো রা নেই। কি ব্যাপার ভাবি? কি হইল? এই অঘটন কেমনে ঘটলো? রানী বসা থেকে উঠে দাঁড়ালো। 2 কদম এগিয়ে গিয়ে আদুরির মুখোমুখি দাঁড়ালো। চোখে মুখে অসহায়ত্ব ফুটিয়ে তুলল। আদুরি হাত ধরে টেনে পুকুর পাড়ে নিরালা স্থানে চলে গেল। সবিস্তারে জানালো কাহিনী। তার 2 চোখে শুরু হলো অশ্রুবর্ষণ। আদুরি বিদ্যুৎ স্পষ্টের ন্যায় শখ খেল। সে বলল, ভাবি, আমি এটা আমা বা কাউকেই বলতে পারবো না। তাদের ম্যানেজ করা আমার পক্ষে সম্ভব নয়। এমনিতেই নিজেই আসি মহা ফাসাদে। রানী নিস্তেজ গলায় বলল, এই সংসারে আমার অবদান কি কম? যদি একটা সন্তানের মুখ দেখার সৌভাগ্য হইতো আমার, জীবনে আর কোনো দুঃখ থাকতো না। ভাবি, জগতের সবার সকল আশা আকাঙ্ক্ষা কি সবসময় পূর্ণ হয়? আমি পাইছি শোয়েবকে। মেজো ভাবি ভাইয়ার চাহিদা না মেটাইতে পারলেও কিভাবে তার চোখের সামনে তার স্বামী তোমারে বিয়ে করবে? এটা মানার মতো বিষয়? বরং এটা খুবই বিচ্ছিরি বিষয়। তুমি অ্যাবর্শন করে ফেলো। আদুরির চোখের পলক না পড়তে রানী দাঁড়ানো থেকে বসে তার 2 পা ধরে ফেলল। বোন, দয়া কর। এক ঘরে কি 2 বউ নিয়া মানুষ বাস করে না? সুমনার তো সমস্যা। সেই তো চায় তার স্বামী দ্বিতীয় বিয়া করুক। আমিও চাই তালুকদার বংশের সন্তানের মা হইতে, সারা জীবন এখানে থাকতে। রানীর ভারী অশ্রু বর্ষণে আদুরির মন কিঞ্চিত গলে। মেজো ভাইয়া কি রাজি হইব? বোন, তুই কইলেই রাজি হইব। তুই হ্যাঁ গো আদরের একমাত্র ছোট বোন। আমার হইয়া তুই অনুরোধ করলে সে মানা করতে পারবে না। সে রাজি হইলে তো আর আমার বাচ্চা ফালানো লাগবো না। আমি তো মেলা খুশি আমার পেটে তোর ভাইয়ের বাচ্চা আইছে দেখে। দেরি করন যাইব না। তুই কালই বাজারে গিয়া ফোন কইরা জানা। আমি চিরদিন তোর কাছে কৃতজ্ঞ থাকুম। তোর এত বড় উপকারের কথা আমি মরণেও ভুলুম না। আচ্ছা, বাড়িতে আসো, দেখি মেজো ভাইয়ারে কালকে বা পরশু সময় সুযোগ করে টেলিফোনে জানাই বিষয়টা। ছোট ভাইয়া বাড়িতে এখন, কবে যাবে তা ঠিক নাই। তাই বিষয়টা হ্যান্ডেল করা এখন টাফ। হাচাই কইছিস? রাত যে মজার খানা পাইতাছে রোজ রাইতে, মনে হয় না সহজে গ্রাম ছাড়বো। অসহিষ্ণু গলায় বলল রানী। চিন্তাগ্রস্ত মুখে 2 ননদ ভাবি বাড়ির অন্দরে প্রবেশ করল। রাজ শিখার বাসরের 3য় রাত। দুজনে পাশাপাশি শুয়ে আছে। শিখা কাত হয়ে আছে বিপরীত পাশে মুখ করে। শিখার পিঠের উপরে ছড়িয়ে থাকা একগুচ্ছ কালো কেশের নিচে রাজ মুখ গুজে বলল, ব্যথা কিছুটা প্রশমিত হয়েছে? লজ্জায় শিখার প্রাণ যায়। নাক মুখ মরিচ লাল হয়ে গেল। রাজ শিখাকে নিজের দিকে ফিরিয়ে নিল। শিখা আহ্লাদি হয়ে রাজের হাত খামচে দিল। আর লাগছে তো প্রজাপতি। খারাপ কি বললাম? না, খুব নেকের কথা বলেছেন আপনি। রাজ রোমাঞ্চিত হাসি হেসে বলল, প্রজাপতি তোমার শরীরে নেশা জাগানীয় ঘ্রাণ, চুম্বকের মতো আকর্ষণ, শক্তির মতো টানে। দামেশকে, তুরস্ক, ইরানি এরেকের দামি পারফিউম ফেল।
রোম্যান্টিক ফড়িংয়ের ঘ্রাণও আমার অদ্ভুত ভালো লাগে। বালিশের মাঝে মুখ লুকিয়ে গুনগুন করে বলল শিখা। ফরিং আমি? ও মাই গড, মজার তো নামটা। ফরিং প্লাস প্রজাপতি, দারুণ কম্বিনেশন। এমন আরও কিছু শুনতে চায় রাজের মন। আর কিছু জানি না আমি। দুষ্টু হেসে বলল শিখা। রাজ শিখার কোমরে ঘাড়ে পায়ের তালুতে সুরসুরি দিতে দিতে বলল, বলো বলছি, নয়তো আমার হাতে বিয়ে পড়ানো না অব্যাহত রবে। হাসতে হাসতে শিখার চোখে পানি এসে যায়। সে বিছানায় মোচড়ামুচড়ি করতে করতে বলল, ছাড়ুন না। ও ধুর, পেট ব্যথা করছে আমার। বাতি বন্ধ করেন, নইলে ঘুম আসবে না আমার। রাজ শিখার কানের লতিতে নিজের উষ্ণ ঠোঁট জোড়াকে ছুঁই ছুঁই করে বলল, যখন আমি থাকবো না তখন আর কেউ তোমাকে ঘুমে ডিস্টার্ব করবে না, যত ইচ্ছে ঘুমাবে তুমি। আপনি থাকবেন না মানে? আতঙ্কিত গলায় জিজ্ঞাসা করল শিখা। আমি ঢাকায় যখন থাকবো সেটাই মিন করছি। রাত গভীর হয়। গায়ের জোনাক চলা সেই রাতের নিস্তব্ধতাকে সাক্ষী রেখে দুজন নবদম্পতির প্রণয়ের সুর মধুর থেকে মধুরতম হয়। মধুপিয়াসী ভ্রমরের ন্যায় প্রেয়সীর আকণ্ঠ সুধাপানে নিমজ্জিত হয় এক প্রেমিক হৃদয়। সুখভোগ শেষে ইতি ঘটে এক উতলা নিশির। প্রাতকালে শিখা উঠে যায় অলসতা নিয়েও। গোসল সেরে নামাজ পড়ে নিস্তলায় তার রুমে চলে যায়, কারণ পড়া আছে, কাজ আছে, ক্লাস আছে। নির্দিষ্ট সময় রাজও উঠে গোসল সেরে নেয়। নাস্তা খেয়ে শিখা ও সুফিয়ার কাছে বলে বের হয়ে যায় হাসপাতালে। জুবায়েরকে রিলিজ করে আনতে হবে। জুবায়ের ক্রমশ সুস্থতার দিকে এগোচ্ছে। রাজ বোবা হেসে তাকে বলল, দিল্লি তো ভয় পাইয়ে, খুব দুঃখ মনে। হ্যাঁ, মনের দুঃখে বনে এলাম। করুণ হেসে বলল জুবায়ের। কই বেনে এলি? এটা হসপিটাল। ও, বনে আসেনি, হাসপাতাল এটা। ক্ষীণ হেসে বলল জুবায়ের। বাড়িতে আয়, তোর খবর আছে গরম গরম। জুবায়ের ম্লান হাসলো। হাসপাতাল হতে জুবায়েরকে নিয়ে রাজ দুপুরে বাড়িতে আসলো। জুবায়েরের সেবা শুশ্রূষা করছে আমেনা, মতির মা ও বরকত। শিখা কলেজ থেকে আসার পর বিকেলে জুবায়েরকে দেখতে গেল। দরজার পর্দার বাইরে দাঁড়িয়ে সৌহার্দ্যপূর্ণ স্বরে বলল, আসতে পারি ভাইয়া? শিখার কণ্ঠ শ্রবণেন্দ্রিয় হতেই জুবায়ের ভিতরটা দমকা বাতাসের ন্যায় হুহু করে উঠল। আন্তরিক গলায় জুবায়ের বলল, শিখা, ভিতরে আসো। শিখা ভিতরে গিয়ে জানতে চাইল, কেমন আছেন? শরীর ভালো দিকে যাচ্ছে? শারীরিক সুস্থতা অনুভব করতে পারছি, কিন্তু মানসিকভাবে ভালো নেই আমি শিখা। তবু এই মুহূর্তে ভালো লাগছে। আমি তো মনে মনে ভাবছি তোমার কথা, যে সব প্রিয়জনদের মুখ দেখলাম একজন ছাড়া, সে কই। পরে মনে হলো তোমার কথা, তুমি কলেজে আছো। ও আচ্ছা, বুঝলাম। ভালো নেই কেন? কি হয়েছে আপনার? যাকে ভালোবাসতেন সে ছল করেছে বুঝি? সে ছল করেনি, আমার ভাগ্য আমার সঙ্গে উপহাস করেছে। অহেতুক আমার জীবনটাকে তাসের ঘর বানিয়ে দিয়েছে। কি বলে সান্ত্বনা দেব বুঝতেছি না। আল্লাহ আপনার মনে শান্তির বার্তা বইয়ে দিক, এই দোয়া করি ভাইয়া। সত্যি ভালো মানুষদের দুঃখ বেদনা বেশি। জুবায়ের নিষ্পলক চেয়ে রয় শিখার দিকে। টুকটাক আলাপ শেষে শিখা জুবায়ের রুম হতে প্রস্থান নেয়। সন্ধ্যার পর রাজ শিখাকে দোতলায় তার রুমে ডাকে। বরকতকে নির্দেশ দেয় তারও শিখার জন্য কফি ও নাস্তা দিয়ে আসার জন্যে। বরকত নাস্তা দিয়ে আসে। ধোয়া ওঠা কফির কাপে চুমুক দিয়ে রাজ শিখাকে বলে, তুমি আমাকে কি কি বলতে চাও এখন বলবে? আপনিও তো আমাকে কি কি বলতে চান, এখন বলবেন? খুব কথা শিখেছো মনে হয়। ঠোঁট ভিড়িয়ে হেসে বলল রাজ। আপনি তো তাই চান। ভ্রু নাচিয়ে বলল শিখা। এই রুম তোমার আমার, তুমি কি সবসময় এই রুমে থাকতে চাও? আপনি না থাকলে নিচে আমার রুমেই থাকবো, এখানে একা থাকতে ভয় করবে। ওকে, আমি মাকে বলে দেবো। তুমি চাইলে থেরাপিস্ট পড়তে পারো আমাদের বাড়িতে। আচ্ছা, পারবো। তুমি আমার সঙ্গে ঢাকায় বাস করতে চাও? চাই, তবে আমার ইন্টারমিডিয়েটের পর। এর আগে চাইলেও সম্ভব নয় পড়ার জন্য, আমি জাস্ট জেনে রাখলাম। আমার মামু তোমাকে ব্যাড টাচ করতে চাইছে, বলো না কেন আমাকে? গাম্ভীর্যপূর্ণ স্বরে জিজ্ঞাসা করল রাজ। আকস্মিক শিখার ভিতরটা নড়ে উঠল, তবুও সে দৃঢ় গলায় বলল, হ্যাঁ, আমি বারবার চেয়েছি বলতে, কিন্তু আপনি সেই প্লেস দেননি। মনে করে দেখুন, যতবার আমাদের দেখা হয়েছে সেই সময়গুলো কিভাবে কেটেছে আপনার ইচ্ছায়। তখন বরকত ট্রে নিতে আসে এবং সে একটুক্ষণ কথা বলল রাজের সঙ্গে। তাই রাজ ও শিখার আলাপনের খেই হারিয়ে যায়। শিখাও পড়ার জন্য নিচে চলে আসে। জুবায়ের মোটামুটি সুস্থ হতে সপ্তাহ লেগে গেল। সেই ভিতরেই একদিন সকালে শিখা কলেজে যাওয়ার পর রাজ জুবায়েরকে ডেকে নিল ঘরের বাইরে। নির্জন বাগানের ভিতরে চলে গেল দুজন। রাজ বলল, তোর সঙ্গে আমার কথা আছে। খুব সিক্রেট কথা নাকি? নির্জনতা বেছে নিলি যে? তুই বিয়ে করছিস না কেন?
ভনিতা না করে ভারিক্কি মুডে সরাসরি জানতে চাইল রাজ। জুবায়ের রাজের কথাকে পাত্তা না দিয়ে হো হো করে হেসে ফেলল, বলল, এটার জন্য এখানে ডেকে আনতে হয়? না আরও কথা আছে তোর? তুই কিছুদিন আগে নিজের বাড়ির প্রসঙ্গে বলতে গিয়ে বললি শিখাকে টাচ করতে চেয়েছে আমার মামু। সেটা তুই কিভাবে জানছিস? সিরিয়াস প্রশ্ন এটা। নেক্সট কোয়েশ্চেন। তোকে আমি রিকোয়েস্ট করলাম আমার আর শিখার কিছু কুলো ছবি তুলে দিবে, তবুও তুই কি এমন জরুরি কাজে বাড়ি গেলি? ডেটিংস করলি কেন? যার জন্য অ্যাক্সিডেন্ট করছিস? সব অ্যান্সার সংক্ষেপে বলবো না, ডিটেলস বলবো। তুই যেভাবে বললে আমার বুঝতে সুবিধা হবে সেভাবেই বল। যেদিন তোর মামু আসে সেদিন সে রাতে আমাদের বাড়ি ছিল। আমি তো আর জানতাম না সেদিন রাতে আমি বাইরে বাথরুমে গেলাম। বাথরুম থেকে বের হয়ে সিগারেট ধরালাম। সিগারেট শেষ করে পা বাড়াতেই আবছায়া আলোয় চোখে পড়ল দুজন মানুষের ধস্তাধস্তি। নিঃশব্দ পায়ে এগোতে থাকি পিছন হতে। কাছে যেতে দেখি শিখা। তোর মামু শিখাকে প্রায় অর্ধনগ্ন করে ফেলেছে রেপ করার জন্যে। শিখা তাকে আঘাত করে ঘরের দিকে দৌড়ে পালায় নিজের সম্ভ্রম রক্ষা করার জন্য। তখন তুই থাকলে যা করতে আমি ঠিক তাই করেছি। তোর মামু ছিল নেশাগ্রস্ত। আমি তাকে বাগানের ভিতরে টেনে হিঁচড়ে নিয়ে যাই, গলা টিপে মেরে ফেলি, যেটা শিখা এবং কেউই জানে না আজ পর্যন্ত। শুনে রাজ ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। জুবায়ের বাকি জিজ্ঞাসার উত্তর দেয়, আমি বিয়ে করছি না, কারণ আমি একজন মেয়েকে ভালোবাসি। তো তোদের ছবিগুলো তুলতে গেলে তার কথা মনে পড়বে, যন্ত্রণা হবে। এমন বাসর তো আমিও চেয়েছিলাম কারো সঙ্গে। তাই বিক্ষিপ্ত মেজাজ নিয়ে চলে গিয়েছি। তাকে ভোলার জন্যে সারা রাত ক্লাবে মদ গিলেছি। ভোরে বাড়ি ফেরার সময় ঘটনা ঘটে। রাজ জুবায়ের বুকে চাপড়ে বলে, আবেগের বেগ সুনামির আকার থেকে ঝড়ের আকারে নিয়ে আয়, না হলে মার খাবি শালা। এবার তোর প্রেমের সব স্তর কাহিনী শুনতে চাই। আজ আর নয়, ভালো লাগছে না। সেই ইতিহাস অন্যদিন বলবো। সারাংশ তো বলেই দিয়েছি। আচ্ছা মাথায় রাখলাম, তবে বলতেই হবে তোকে। আদুরি কোনো সুযোগই পাচ্ছে না জুবায়ের ও রাজের জন্য বাইরে যেতে। অসুস্থতার জন্য জুবায়ের বাড়িতে, বাসর উপলক্ষে রাজ বাড়িতে। তবু আদুরি একদিন সকালে সুযোগ করে বের হওয়ার জন্য ঘরের পেছনে দরজায় পা রাখে। তখন রাজ বাড়ির বাইরে ছিল, জুবায়ের ঘুমেছিল। সেদিন শিখা কলেজে যায়নি কারণবশত। আদুরি আপা বাইরে গিয়ে কোনো লাভ হবে না। শিখার চোখের সামনে তালুকদার পরিবারে কার অসৎ উদ্দেশ্য সফল হবে না। অগ্নিঝরা কণ্ঠে বলল শিখা। আদুরি ভরকানো এবং বিতৃষ্ণার চাহনি নিক্ষেপ করল শিখার মুখপানে। পার্শ্বতে সুফিয়া বিবি শুনে যায় শিখার কথা। প্রচণ্ড বেগে ক্ষেপে ওঠে শিখার আস্পর্ধা দেখে। তার মেয়েকে এত বড় কথা শিখা কিভাবে বলতে পারল? রাজের কথা মনে হতে সুফিয়া বিবি নিজের ধৈর্য পরীক্ষায় অবতীর্ণ হলেন। শিখার কথার প্রত্যুত্তর দিলেন না। কৌশলে এই মেয়েকে সাহায্য করতে হবে, কড়া ডোজ দিতে হবে। আগের চেষ্টা বিফলে গিয়েছে, নতুন করে কঠিন ফোন দিয়ে আনতে হবে। হাল ছেড়ে বসে থাকলে এই মেয়ে একদিন সবাইকে নিজের কবজায় নিয়ে নিবে। তবে আদুরি থেকে বিষয়টা কি তা জানতে হবে। আদুরি শিখার উত্তাল রূপ দেখে থমথমে মুখে নিজের রুমে চলে গেল, নয়তো এক্ষুনি সারা বাড়ি রটে যাবে, হট্টগোল বেঁধে যাবে। শিখা আদুরির পিছন পিছন গেল, বলল, বড় ভাবির কুরুচিপূর্ণ অসৎ ইচ্ছে সফল হবে না। ভিন্ন চিন্তা করে সমস্যার সমাধান করে ফেলুন, পাঁচখান না হতেই। আদুরি নিশ্চল রইল, তাকে জড়ালো না, যুক্তিখণ্ডেও গেল না শিখার সঙ্গে। শিখা ঘরের বাইরে গেল, টুকটাক কিছু গৃহকার্য করলো। রান্নাঘরে গিয়ে মতির মায়ের পাশে বসলো। মতির মা তাকে বলল, মাই কেবল আমারে তারাইবার চাই ভাবি চান। আদুরি রানীর রুমে গিয়ে ভীতু স্বরে বলল, ভাবি, শিকার কথায় মনে হলো তোমার বিষয়ে সে সন্দেহ করছে। সে আলটিমেটাম দিল। আগানো ঠিক হবে মনে হয় না। রানী প্রচণ্ড উগ্র মেজাজে বলে ওঠে, আমার এত স্বপ্ন, এত অপেক্ষা, এত আশা, এত লুকোচুরি, এত কষ্টর পরে এতটুকু আগাইলাম, সেইখানে একটা ফৈন্নির মাইয়ার লাইগা আমার সব ভেস্তে যাইব? আমি কি ভুল করছি? সারা জীবন আমি এই ঘরে নিঃসন্তান হিসেবে থাকুম না, গতরু খাটুম না। তার লাইগা যদি আমি বাচ্চা না রাখতে পারি তাইলে হ্যারেও আমি জিন্দা রাখুম না। আদুরি দোটানায় পড়ে যায়, তার মাথা কাজ করছে না। সে যদি রানীর বিপক্ষে যায় তাহলে তার অতীতের ঘটনাও ফাঁস হয়ে যাবে, সাংঘাতিক কাণ্ড রটে যাবে। তখন রাজ তাকে আস্ত রাখবে না ভেবেই আদুরি নিশ্চুপ থাকে। সুফিয়া বিবি আদুরিকে ডেকে জিজ্ঞাসা করলেন, সেই বান্দির মেয়া তোরে সকালবেলা অমন শক্ত কথা কইল কেন? তুই কই যাইতেছিলি?
আদুরি তবদা খেলো, তবুও টনটনে সুরে মাকে বলল, আম্মা কিছুই না, তার স্বামী বাড়িতে এখন, তাই পাওয়ারে আসে। ফোঁস করে দু এক কথা বলে কৃতিত্ব ফলাতে চায়। তাইলে হারে জব্দ করণ লাগবে না, সাইরা দিলি কেন? বান্দরের মতন মাথার উপরে উঠা গেলে মাটিতে নামাইতে পারবি? আদুরি মাথা খাটিয়ে উত্তর দেয় মায়ের। আরে আম্মা ধীরে ধীরে, এই আদরি সায়রা দেওয়ানের মানুষ প্ল্যান করতাছি বড় ভাবি সহ। এভাবে ৯-৬ বুঝিয়ে মায়ের থেকে উদ্ধার হলো আদুরি। নিচের কাজ সেরে ব্যস্ত দুপুরে শিখা দোতলায় নিজেদের বেডরুমে গেল। দেখলো রাজ রুমে নেই। সে ভেতর থেকে দরজা চাপিয়ে দিল। টেবিলের উপরে থাকা অডিও ক্যাসেটগুলো ধরে ধরে দেখলো। কুমার বিশ্বজিতের মাইক্রো, শুভ্রদেবের বুকের জমিন, অবস্কিউরের মাঝরাতে চাঁদ, পার্থ বড়ুয়ার সোলস এবং হিন্দি ও ইংলিশ মিলিয়ে ইত্যাদি সব জনপ্রিয় শিল্পীর জনপ্রিয় ক্যাসেটগুলো। সে একটি বাংলা ক্যাসেট চালু করে দিল। হ্যাঙ্গারে চোখ যেতেই রাজের একটা ফুল হাতা শার্ট নিয়ে নিল। নাকে চেপে ধরল। কি হৃদয় হরণ করা তীব্র সুঘ্রাণ! এর আগে এমনভাবে তীব্র ঘ্রাণ পেত সে কেবল তার মা নুরির। মায়ের ব্যবহার করা গামছাটা থেকেও সে কি মায়া মায়া ঘ্রাণ পেত। সে রাজের শার্টটি শাড়ির উপরে পড়ল দুষ্টুমি করে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গুনগুন করে ঠোঁট মেলাতে লাগলো প্লে হওয়া গানটির সঙ্গে তাল মিলিয়ে। রাজ দরজা ঠেলে ভেতরে পা রাখলো। তার উদাম শরীর, পরনে সাদা চেকের লুঙ্গি, কাঁধের উপর ছড়ানো একটা বড় টাওয়েল। তাকে দেখা মাত্র শিখার চঞ্চল পাজোড়া স্থির হয়ে গেল। আয়নার সামনে থেকে সরে দাঁড়ালো। রাজ টাওয়েল রেখে দিল বিছানার উপরে। পেছন হতে শিখার পিঠ নিজের চওড়া বুকে চেপে ধরলো। আয়না বরাবর দাঁড়িয়ে বলল, প্রজাপতি কি এমনি এমনি নাম দিয়েছি? তুমি রঙিন প্রজাপতির মতো চলন্ত, ছুটন্ত, উড়ন্ত। যাই হোক, তোমাকে শার্টে সুন্দর লাগছে, পরবে? শিখা মাথা ডানে বামে নেড়ে বোঝালো না, পারবে না। কলেজের জন্য দিবস অভাবে তোমাকে পাওয়া যায় না, আজকে পেলাম। আসো গল্প করি। আমার কিছু কথা ছিল আপনার সাথে, তাই এলাম। সিরিয়াস ভঙ্গিতে বলল শিখা। আজ তুমি কলেজ যাওনি এজন্য? বলতে পারেন, কারণ রাতে আপনি রোম্যান্টিক মুডে থাকেন, অন্য সময় বাড়ির কাজে ব্যস্ত থাকেন, আমিও পড়া নিয়ে ব্যস্ত থাকি। সামনে ইয়ার ফাইনাল পরীক্ষা। বুঝলাম, গুরুত্বপূর্ণ কথা, সেগুলো তোমার জন্য। সব শুনবো। আসো বেডে, তুমি আমার কোলে মাথা রেখে শো, আর যা যা বলতে চাও বলো। শিখা সুযোগের সদ্ব্যবহার করতে সদা প্রস্তুত। নিঃসংকোচে রাজের কোলে মাথা রাখলো পাখির ছানার মতো। রাজ দুই বালিশের মাঝে হেলান দিয়ে বসলো পিঠ ঠেকিয়ে। শিখার এক হাতের পিঠে, কপালে, দুই গালে চুমু খেলো একাধিক। থামলে ভালো লাগে ফরিং ভাই। ভ্রুকুঞ্চন করে চোখ পাকিয়ে বলল শিখা। সরি বললেন রঙিন আপা? শিখার এক হাতের তালুতে নিজের এক গাল ও ঠোঁটের নিবিড় ঘনিষ্ঠতা বাড়িয়ে বলল রাজ। শিখা রানীর বিষয় আপাতত সাইডে রাখলো। আগে চিরকুট ও ফুলের কথাও সে গোপন রাখবে বলে ঠিক করলো। স্কুলে কে না কে দিয়েছে তার নাই ঠিক, বাড়িতেও একদিন কে দিয়েছে আল্লাহ জানে। তবে এটা বলবে সে, নিজেকে স্বামীর কাছে স্বচ্ছ রাখা জরুরি। তার মা বলেছে সংসারে অনেক ছোটখাটো বিষয় পুরুষের কানে তোলা উচিত নয়, এতে সুবিধা না হয় অসুবিধা হয় বেশি। কথা বাড়ে, সন্দেহ বাড়ে, ঝামেলা বাড়ে, আর ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো একদিন বড় আকার ধারণ করে বোমের মতো ফেটে পড়ে। শিখা তার মতো করে শুরু করলো। আপনাদের ঘরে নাকি বিয়ের পর বউদের বাসর হয় 3 দিন পরে, বরের মুখ দর্শন হয় 3 দিন পরে, কেন? এটা ছপিয়ে বিবরাইন। মা মনে করেন বাসর ঘরে বউরা বরে ছোঁয়া পেয়ে গেলে প্রশ্রয় পাবে। শুরু থেকেই তাদের টাইম দিতে তেমন সম্ভাবনা থাকবে না, ওনাকে ভয় করবে, ওনার হুকুম মেনে চলবে, এই আর কি। বুঝলাম। আপনার বাবা মা একসঙ্গে ঘুমায় না কেন? আমি যতটুকু জানি, আবার রাতে অনেক নাক ডাকে। মায়ের বাসা কাতার দিয়ে বাঁশ কাটা, মায়ের রাতে ঘুম আসে না, তাই আলাদা থাকে দুজন। আপনাদের পরিবারে আমাকে কে কে পছন্দ করে না জানেন আপনি? রাজ ইতস্তত বোধ করলো। এবার শিখার হাত ছেড়ে দিল, বলল, জানি মা 3 ভাবে, আসলাম ভাই ও কিছুটা আদুরি। আদুরি কিছুটা নয়, বাকিদের মতো পুরোটা। যাই হোক, উত্তর সঠিক ছিল। আপনার মামু আমাকে ব্যাড টাচ করতে চেয়েছে। কিভাবে জানলেন? জুবাইর বলেছে সেই মামুনকে মেরে ফেলেছে আমার পরবর্তীতে, নয়তো তুমি রক্ষা পেতে না। শিখা বিস্ময়কর কণ্ঠে বলে ওঠে, জুবাইর ভাই আমার জন্য খুনের দায় মাথায় নিল? উনি তো নিজামকেও মেরে ফেললো, সেটা আমি ছাড়া দ্বিতীয় কেউই জানে না। রাজ স্তম্ভিত স্বরে। জুবাইর এতটা তো বলেনি আমাকে, নাকি মনে ছিল না? যাই হোক, তুমি তৃতীয় গান করো না, খবরদার। মরণেও কাউকে বলবো না এই কথা। তারপর বলো। আপনার চেয়ে আমি মিনিমাম 12-14 বছরের ছোট হব, তবুও আমার ছোট মাথা
কাঁচা মগজ দিয়ে যতটুকু আপনাকে দেখেছি তাতে মনে হলো আপনি শহরের একজন মডার্ন মেয়েকে বিয়ে করলেই ভালো হতো, কিন্তু আপনি করলেন গ্রামের এক সাধারণ নিম্নবিত্ত ঘরের কিশোরী মেয়েকে। কেন? শহরের মেয়েদের সাথে অন্তর্বর্তী মিল হতো না আমার, তাদের মাঝে ভেজাল বেশি। আমি আগেই পরিবারকে জানিয়েছি গ্রামের সুতশ্রী স্কুল পড়া মেয়েকে বিয়ে করব। ক্লিয়ার? আচ্ছা, আপনি কিসের ব্যবসা করেন শহরে? রাজ ভ্যাবাচাকা খেয়ে ওঠে, মনে মনে উচ্চারণ করে এই মেয়েটা উপরে উপরে যতটা বাচ্চামো হ্যাংলামো ও বোকা বোকা, ভিতরে ভিতরে ততটাই বুদ্ধিমতী ও চতুর। কিভাবে সব বিষয় মাথায় সেট করে নিয়েছে। অবশ্য আমাদের পরিবারের ভবিষ্যৎ মঙ্গলের জন্য এমন কাউকে দরকার ছিল, যে প্রয়োজনে তার গতি পরিবর্তন করে শিখা থেকে অগ্নিশিখা হয়ে উঠতে পারবে। রাজ বলল, আমার বিজনেস হলো দেশের বাইরের সঙ্গে। গার্মেন্টস রয়েছে আমার গাজীপুরে, পোশাক রপ্তানি করা হয় বিভিন্ন দেশে। মাশাআল্লাহ, এটা তো খুব ভালো এবং বড় বিজনেস, এজন্যই আপনার এত টাকা। আর কলেজে একদিন কে যেন একটা চিরকুট দিয়েছে আমাকে, তবে তার আগে বাড়িতেও একটা পেয়েছি। আপনার সঙ্গে যেই রুমে প্রথম দেখা হয়েছে সেই রুমের জানালা দিয়ে পড়েছে, কিন্তু দুটোর লেখার মানে ভিন্ন। রাজ চমকে ওঠে, অক্ষি কঠোর হতে অক্ষি বেরিয়ে আসার উপক্রম। কই দেখি তো। শিখা ব্লাউজের ভিতর হতে বের করে চিরকুটটি রাজের হাতে দিল। রাজ বাড়তিনেক পড়ল। বাড়িতে পাওয়াটা? সেটা তখনই ছিঁড়ে ফেলেছি, কি লেখা ছিল? মনে নেই, তবে খুব সাদামাটা দুটো বাক্য। ও, এটা আমার কাছে থাকুক, এরপর থেকে কেয়ারফুলি চলবে। আমি যেহেতু থাকি না, তাই জবাকে বলবো খেয়াল রাখতে একটু। পরীক্ষা শেষে আমার কাছে থাকবে তুমি। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনাদের ঘরে তাবিজ কবজ দরবেশ ফকিরের আসা যাওয়া আছে, এটা জানেন? না, মাত্র সেদিনের বিষয়টা জানি তোমাকে নিয়ে, সেটার জন্য আমি অনুতপ্ত, ক্ষমার প্রার্থী তোমার কাছে। শিখা তার প্রথম থাকার রুমের খাটের তলার পচা পেঁপেটার কথা বলল রাজকে। রাজ লজ্জিত অনুভব করলো। শিখা শোয়া থেকে তুলে ছোট বাচ্চার মতো নিজের কোলের ভিতর বসিয়ে নিল, দুহাত দিয়ে কোমরের নিচে চেপে ধরল। শিখার কাঁধে চিবুক ঠেকিয়ে ছড়া কাটার মতো করে বলল, ভাবছি তুমি কাঁচা আম, পড়লে যাবে ফেটে। ভাবনা আমার ভুল হলো, তুমি পাকা তাল আসত, পড়লে থাকা মস্ত। শিখা হি হি করে রিনরিনিয়ে হেসে ফেলল। আর কিছু বলার আছে প্রজাপতি? আপাতত না। তো কি বুঝলে? বোঝাবুঝি কিছুই নেই, শুধু আপনার থেকে এসব জানতে মন আকুলি বিকলি করছিল। আর কিছু জানতে মন এমন করে না? শিখার চিবুক নেড়ে জিজ্ঞাসা করলো রাজ। না, আপনার কিছু বলার আছে আমাকে? আছে গোপন অভিসারের কথা। আমার কেবল তোমাকে নিয়ে ঘুমাতে ইচ্ছে করে। ছাড়ুন, শুধু ফাজলামো করেন। রাতের কথা রাতে বলবেন, দিনের কথা দিনে। নিচে যাই, কাজ আছে। শিখা রাজ থেকে নিজেকে ছাড়িয়ে চলে যায় নিচতলায়। তারপরের দিন সকালে শিখা কলেজে চলে যায়। যাওয়ার আগে রানীর রুমে প্রবেশ করে। রানী নির্দয় চোখে তাকায় শিখার দিকে। শিখা ধীর গলায় বলে, ভাবি, আমি অনুরোধ করতেছি আপনাকে, সমস্যার সমাধান দেন দ্রুত। আমি কাউকে বলবো না, গোপন থাকবে, কাউকেও বলবো না, মেজ ভাবিকেও বলবো না। নিজের জীবনের দুর্ভাগ্যের সঙ্গে অন্য একজন মেয়ের জীবনকে দুর্বিষহ করে তুলবেন না দয়া করে। অযথা জল ঘোলা করার কোনো মানেই হয় না, পরে সেই ঘোলা জল আপনাকেই পান করতে হবে, মনে রাখবেন। শিখা চলে যায়। রানী জ্বলে ওঠে দাউ দাউ করে। চিন্তা করতে থাকে কিভাবে শিখাকে মেরে ফেলা যায়। তার কিছুক্ষণ পর রাত জুবায়েরের রুমে যায়। প্রসঙ্গ টেনে জিজ্ঞাসা করলো, নিজামকে তুই মারলি, এটা বললি না কেন? অসুস্থ ছিলাম, তাই মাথায় ছিল না। কোথায় তোর কাজ আমি করলাম বলে কৃতজ্ঞতা ও সুক্রিয়া জ্ঞাপন করবি? তা না। আমি অভিযোগ করেছি, বললাম মাত্র। আচ্ছা বাদ। পরে রাজ পকেট হতে সেই চিরকুটটা বের করে জুবায়েরকে দেখায়। চিন্তিত সুরে বলে, আমাদের চেনা জানা কারো হ্যান্ডরাইটিং এটা, চিনিস নাকি? জুবায়ের ভালো করে চিরকুটটা পড়ে নেয়, বলল, চিনলাম না রে। একটু চেষ্টা করিস এই ইঁতুরটাকে খুঁজে বের করার, গেড়ে ফেলবো মধ্যেই। পেলে তো শালা অচেনা কেউ হবে। মজা করেছে, নয়তো আর দেয় না কেন? দিলে অবশ্যই জানতি। তবে কঠিন কথাগুলো, কি মায়া, কি আকুলতা। রাজ জানালা দিয়ে বিক্ষিপ্ত দৃষ্টি ফেলে উঠানে, ব্যাকুল স্বরে বলল, আমার সেই পৃথিবীতে কোনো মানব শিখেকে বেশি ভালোবাসতে পারে না। এত কনফিডেন্স? যদি পারে? চাপা হাসি দিয়ে জানতে চাইল জুবায়ের। রাজ উঠে দাঁড়ায়, আত্মবিশ্বাসী সুরে বলল, যদি পারে, আর যদি শিখা চায়, আমি নিজ হাতে শিখাকে সেই মহাপ্রেমিকের হাতে তুলে দেব। জুবায়ের চটল হেসে বলল, ওরে বাস, তুই দেখি দানশীল হাজি মোহাম্মদ মহসিনের ছোট ভাই।
বেঁচে থাকো বৎস, দীর্ঘজীবী হও। দেখি আর তাকে খুঁজে বের করা যায় কিনা কোনো ক্লু ধরে। রাত চলে গেলে জুবায়ের চিরকুটটা পুনরায় পড়ে নেয়, নীরবে হেসে বলে, তুই একদিন সত্যি সত্যি জানবি এবং দেখবি শিখার সেই মহাপ্রেমিককে, যে তোর চেয়েও অনেক বেশি ভালোবাসে, কেয়ার করে শিখাকে। রাজ নিচে গিয়ে আদুরিকে ডাক দেয়। হ্যাঁ ছোট ভাইয়া বলেন। তোর শ্বশুরবাড়িতে কোনো সমস্যা? কই না তো। দোনো মনে করতে করতে জবাব দেয় আদুরি। তাহলে যাচ্ছিস না কেন? তারা কেউ নিতে আসে না কেন? কি জানি, তারা হয়তো সময় করে উঠতে পারছে না। তাহলে আমি দিয়ে আসবো তোকে, কাল সকালে রেডি থাকিস। আদুরি মুখ কালো করে ফেললো। রাজের ভরাট গলা শুনে সুফিয়া বিবি এগিয়ে এলো। কি রে রাজ, কি হইল? মা, আদুরি যাচ্ছে না কেন? এখানে থাকলে তো আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমার কেমন ঘাপলা লাগছে। সুফিয়া ছেলের কথায় সায় দিল, কিছুটা মুখ গোছ করে বলল, এটা আমারও মনে হইতাছে, ওই তো কিছুই কইতাছে না। ওদেরও তো কেউ নেই আসার জন্য। কাল সকালে আমি আদুরিকে নিয়ে কৃষ্ণনগরে যাব। হ যাস, তবে কাল না, আরো কয়েকদিন দেখি তারা কেউ নিতে আসে কি না। রাজ কিছু না বলে উঠোনের দিকে বেরিয়ে যায়। আদুরি মায়ের দিকে চেয়ে দাঁতকির মিরিয়ে বলল, উঠ না, বউ আমার ভাইয়ের কান ভারী করছে, মন চায় তার সারা গায়ে লবণ মরিচ ছিটাই। সামনের শুক্রবারে তৈয়ার থাকিস, রাজ নিয়ে যাব। বিয়ার পর বাপের বাড়ি কোরমা পোলার চাইতে স্বামীর বাড়ির ভর্তা ভাত খাওয়াও বহুত ইজ্জতের, গর্বের, শান্তির। সুফিয়া বিবি সরে গেলে রানী দপদপ পায়ে আদুরির সামনে যায়। রুমে আয়, কথা আছে। আদুরিকে নিয়ে রানী তার রুমে ঢুকে উদ্বেগজনিত স্বরে বলে, কি রে আদুরি, হেই মাইয়া কেমনে টের পাইলো? ভাইবা কুল কিনারা পাই না, মাথা চক্কর মারতাছে আমারে আইজও হুমকি দিয়া গেল। ওই এখন কলেজে আছে, তুই ফার্মেসির কথা বইলা বাজারে যা। খালেদ বাইরে টেলিফোন কইরা সব ক, সে কি উত্তর দেয় ভালো কইরা হই না আয়, তার উপর ভিত্তি কইরা সিদ্ধান্ত নিমুনি। যাচ্ছি, আমি নিজে আছি আমার বিপদ নিয়ে, কি যে হবে আল্লাহ গো। আদুরি ঘরের কে কোথায় আছে দেখে নেয়, তাড়া করে বের হয়ে যায়। মায়ের কাছে বলল, মার্কেটে সামান্য কেনাকাটা আছে। ফোন ফ্যাক্সের দোকানে গিয়ে খালেদের কোম্পানিতে টেলিফোন করলো। খালেদকে সংকোচপূর্ণ স্বরে সব বলল। খালেদ স্পষ্ট ভাষায় জানিয়ে দিল তার ভুল ও মোহের জন্য সে অনুতপ্ত, অনুশোচিত। সুমনার ভাগ সে দ্বিতীয় কাউকে দিবে না। সুমনাকে সে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করাবে দরকার পড়লে। আদুরি বাড়ি এসে সব জানালো রানীকে। রানী হিমশীতল বরফখণ্ডের ন্যায় জমে গেল। আদুরিকে অবসাদজনিত গলায় বলল, তুই পরশু যাইস, কাইল আমারে নিয়া চল, ওয়াশ কইরা ফালামো। আদুরি সেদিন দুপুরে রানীকে নিয়ে গেল সেই সরকারি হসপিটালে। অ্যাবর্শন করে ফেলল 4 সপ্তাহের নিষ্পাপ ভ্রূণটির। তবে রানী প্রতিশোধের অনলে পুড়ে মরছে প্রতি ক্ষণে ক্ষণে। শিখা হুমকি না দিলে হয়তো সেও আদুরি মিলে খালেদকে বুঝিয়ে নিতে সক্ষম হতো। সন্ধ্যায় রানী শিখার রুমে গেল, বিছানার এক কোণে বসলো, কণ্ঠে দরদের ঝাঁপি ঠেলে বলল, শিখা আসত, ভাবছি উপরে তুই, তোর কথা রাখছি বোন, চিন্তা করলাম আসলে এটা উচিত না। নিজের শান্তির লাইগা আরেকজন নারীর সুখে ভাগ বসান পাপ। তুই দ্বিতীয় কান করিস না আর, বিষয়টা ভুইলা যা। তবে কৌতূহল জাগতাছে, তুই কেমনে জানলি? শিখা প্রীত চোখে রানীর দিকে তাকায়, আন্তরিক গলায় বলল, ভাবি সারাদিন তো আমি ওনার কাছে থাকি না, উনিও কাজে এদিক সেদিক ব্যস্ত থাকে। আমি আমার এই রুমেই থাকি পড়াশোনা করার জন্য। শুনে স্বস্তি পেলাম ভাবি, আলহামদুলিল্লাহ। যার ভাগ্যে বিধাতা যতটুকু সুখ শান্তি বরাদ্দ রেখেছে তা নিয়েই প্রতিটি মানুষের শুকরিয়া আদায় করা উচিত। আর আমি কিভাবে জানলাম বা টের পেলাম সেটা আপনার না জানলেও চলবে। আচ্ছা, আমি যাই তাইলে, তুই পড়। রানী চলে যায়। শিখা রানীর উপর সন্তুষ্টির চিত্ত নিয়ে পড়ায় মনোযোগ স্থাপন করলো। রাতে শিখার রাঙা অধর ভাঁজে আঙ্গুল বুলাতে বুলাতে বলল, তুমি নিজ থেকে ভাষা পরিবর্তন করেছো, এতে আমি ভীষণ স্যাটিসফাইড। আচ্ছা, আমার পরিবর্তে যদি তোমাকে কিছু দায়িত্ব দেই, তুমি পারবে? কিসের দায়িত্ব? আপনাদের বাড়ির জায়গা জমির? হ্যাঁ, সব মিলিয়ে তুমি যা পারবে তাই দেখাশোনা করবে। আমার মনে হলো তুমি পারবে, তাই জেনে নিলাম। বাবা তাবলিগ থেকে আসলে আমি সবাইকে নিয়ে বসবো, তখন সবার উপস্থিতিতে আমি তোমাকে সেই স্বাধীনতা দিয়ে দেবো, যেহেতু আমি গ্রামে থাকি না। আচ্ছা সমস্যা নেই। এভাবে আমেনা ও জুবায়েরের প্রসঙ্গ আসে। তখন শিখা জিজ্ঞাসা করলো, জুবাইর ভাই নাকি আপনার সমবয়সী, তাহলে বিয়ে করেন না কেন? সে ছ্যাঁকাকে ব্যাখ্যায় আছে আমাদের ফুলসজ্জার রাতে, সেজন্যই সে মদ গেলে আহত হয়েছে। আসলে মারাত্মক লেভেলের প্রেম বলা যায়।
তা তো বটেই, পুরোই সত্যি। চাচির একটা মেয়ের শখ, আপনি তারে বোঝান বিয়ে করতে। একজনের স্মৃতি নিয়ে পড়ে থাকলে হবে? বিয়ে করবো তাকে, নয়তো তার নজর লাগবে আমার বইয়ের ওপর, কারণ সে ক্ষুধার্ত। এটা ভালো বলেছেন বলে শিখা মুখ টিপে হেসে ফেলল। রাজমুগ্ধ নয়নে শিখার দিকে চেয়ে রইল ভাবুকের মতো। শীতল গলায় বলল, প্রজাপতি, তোমার নাম শিখাকে রেখেছে? কেন, আব্বাই রাখছে। শিখা নামটা বেশ গরম, ঝাঁঝালো ও ভারী। আলো নামটা কোমল, ঠান্ডা ও মেঘময়। তবে দুটো নামে আলাদা সুন্দর তাৎপর্য বহন করে। আপনি আবার কবে থেকে নাম বিশারদ হলেন? যখন শুনলাম আমার হবু বউয়ের নাম অগ্নিশিখা। কেন, ভয় হয় শিখাকে? একদম না, জিন তাড়ানো ফকরিকে মারার সময় প্রথম তোমার তেজের হিস্ফুরণ দেখেছি, সেটা তোমার নামের সাথে একদম যায়। বুকে আসো উত্তাল শোকের ঝড় তুলেই, হারিয়ে যায় অতল স্বর্গের ডাকে। না, অসুবিধা হবে। কিসের অসুবিধা? শিখার সরু আঙ্গুলগুলো নড়াচড়া করতে করতে বলল রাজ। বলা যাবে না। বলো বলছি, নইলে ধরেই নেব ছল করছো ফাঁকে দেওয়ার জন্য। আমার অসুখ। কিসের অসুখ? ধর্মিয়া, আপনি পচা সাবান, বোঝেন না কেন? কাঁথার নিচে মুখ লুকিয়ে বলল শিখা। রাজও চট করে একই কাঁথার নিচে ঢুকে গেল। শিখার কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলল, ওহো, এবার বুঝতে পেরেছি বোধহয়। ফার্মেসি থেকে কিছু নিয়ে আসতে হবে নাকি? না। রাতের মধ্যপ্রহর অবধি রাজ শিখা আশা জাগা নিয়ে গল্পে মেতে ওঠে। অবশেষে মধুর আলিঙ্গনে আবদ্ধ হয়ে দুজনে সুখনিদ্রায় ঢলে পড়ে। শুক্রবারে রাজের কলেজ পড়ুয়া খালাতো বোন লিমা বেড়াতে এলো তাদের বাড়িতে। শিখার সাথে তার সখ্যতা বেশ। লিমা ও শিখা হাত ধরাধরি করে গল্প করতে করতে বাগানের ভেতরে গেল। বনে বাজারে ঘুরে বেড়াতে শিখার খুব ভালো লাগে। বাগানে নানা রকম ফল ফলাদির গাছ রয়েছে। করমচা গাছের নিচে গিয়ে দাঁড়ালো দুজন। কিছু আধা পাকা করমচা চোখে পড়ল শিখার। লিমাকে বলল, করমচা খাবি? গাছে উঠে ডাল ধরে ঝাঁকি দিলেই টুপটুপ করে নিচে পড়বে। খাইতে তো মন চায়, কিন্তু নিব কিভাবে? দাঁড়া, আমি পেরে নিচ্ছি। আপনাদের বাড়িতে তো আমি আম গাছ, কাঁঠাল গাছ, বড়ই গাছ, চালতা গাছ, পেয়ারা গাছে কত উঠেছি, এখনো উঠি বাড়ি গেলে। তাহলে তুমি ওঠো ভাবি, বাগানে কেউ আসবে না। শিখা কোমরে ওড়না পেঁচিয়ে নেয়। গাছে উঠে ডাল ঝাঁকি দিয়ে দিয়ে অনেকগুলো করমচা ফল মাটিতে ফেলে দেয়। লিমা সেগুলো তার আঁচলায় ভরে নেয়। হঠাৎ সে জুবায়ের গলার ডাক শুনতে পেল। এই, কে আমাদের গাছ হতে করম চা চুরি করে? কে? এমন চিল্লেন কেন জুবায়ের ভাই? আমি। হো, লিমা, কেমন আছিস? কখন এলি? সরি, বুঝতে পারিনি। আমি দূর থেকেই করম চা গাছের নড়াচড়া দেখে এগিয়ে এলাম, ভাবলাম পাশের বাড়ির পোলাপান। আজ সকালে। আপনি এখন কেমন আছেন? এই তো ভালো আছি। মগ ডালে কে বসে আছে? বলেই জুবায়ের মাথা উঁচিয়ে গাছের দিকে তাকালো। দেখলো শিখা অন্যদিকে মুখ করে চুপটি করে পাতার আড়ালে বসে আছে। জুবায়ের এক চিলতে হাসি ছড়িয়ে বাড়ির দিকে চলে গেল। পরক্ষণে শিখা ঝুপ করে লাফ দিয়ে নিচে নামলো। জুবায়ের টের পেতেই পা থামিয়ে ঘাড় বাঁকিয়ে আবার শিখাকে দেখলো। লিমা ও শিখা দুজনেই বাড়িতে এসে রান্নাঘরে ঢুকলো। লবণ মরিচ মিলিয়ে জ্যোৎস্না সহ বসে বসে খেতে লাগলো। ডলি রান্নাঘরে এসে দেখে গেল, কিছু বলল না। সুফিয়াকে গিয়ে জানালো। সুফিয়া বিষয়টা মাথায় গেঁথে রাখলো। তারপর দুদিন বেড়ানো শেষে লিমা চলে গেল। সেদিন রাতে জুবায়ের তার শার্টের পকেটে কয়েক লাইনের ছোট্ট একটা চিরকুট পায়। চিরকুটে লেখা, জুবায়ের ভাই, আমি জানি আপনি আমাকে পছন্দ করেন, আমিও আপনাকে অনেক পছন্দ করি, কিন্তু বলতে পারি না। আজ বলেই দিলাম, ভুল বুঝবেন না দয়া করে। কাউকে ভালো লাগা কি অপরাধ বলেন? জুবায়ের গাড়ির ব্রেক ফেলের মতন ধাক্কা খেলো। তার মনে অসীম কৌতূহল ও উদ্দীপনা বিরাজ করলো। এই হাতের লেখা কার হতে পারে ভেবে সে তদন্তে নেমে পড়ল। শিখা কলেজে গেলে চুপি চুপি তার রুমে গেল। টেবিলের উপর থেকে শিখার কয়েকটা খাতা নিয়ে হাতের লেখা মিলিয়ে নিল। জুবায়ের অবিশ্বাস্য চোখে চিরকুট ও খাতার লেখাগুলোর অক্ষরের দিকে পলক্ষীন চোখে চেয়ে রইল। গোপনে উচ্চারণ করল, এ কি করে সম্ভব? কি করে? এ তো দেখি হুবহু শিখার হাতের লেখা। তার মানে শিখাও আমাকে না না, এ অসম্ভব। শিখাকে সরাসরি জিজ্ঞেস করাটা কি সমীচীন হবে? জুবায়েরের হৃদয় পারে ঝড় উঠে, অশান্ত ঝড়, বিরামহীন অবিশ্রান্ত সেই ঝড় থামার কোনো লক্ষণ নেই। শিখা কলেজ থেকে বাড়িতে এসে দোতলা যায়। বাদশাকে নিয়ে লেখা প্রিন্ট করা কাগজটি দেখায় রাজকে, যাতে লেখা রয়েছে, বাদশা ভাই, আমার এই লেখা আপনার চোখে পড়া মাত্রই ফুলকে নিয়ে তালুকদার বাড়ি কিংবা আমার বাবার বাড়ি আসবেন। এতে আপনাদের ভালো বই কি মন্দ হবে না, কথা দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। রাজবোধ শিখা। রাজ বলল, ভালো হয়েছে,
এভাবে দায়িত্ববান হতে শিখা বরকতকে দিয়ে পাঠিয়ে দেব। শিখা নিচে গিয়ে বরকতকে ডেকে বলল, বরকত ভাই, এই বাধাই করা কাগজটি নিয়ে বাদশাহ ভাইদের বাড়ি যাবেন। ঘরের সামনে এটা ঝুলিয়ে রাখবেন। বাড়ির সবাইকে বলে রাখবেন এটা যেন না সরিয়ে নেয় কেউ। হাতুড়িও পেরেক নিয়ে যাবেন। আইসা ভাবিজান, যাইতাছি হাতের কাম গোছাইয়া। বরকত শিখার নির্দেশ পালন করে 2 ঘন্টার ভিতরে। জয়নুল তালুকদার বাড়ি এলো তাবলিগ জামাত থেকে, সবার খোঁজ খবর নিল। সুফিয়া বিবি নিজের সুবিধা মতো কিছু বলল, কিছু লুকালো স্বামীর কাছ থেকে। রাজ পিতার সঙ্গে দেখা করলো, 2 পা ছুঁয়ে সালাম দিল, পিতার শারীরিক খোঁজ খবর নিল এবং বলল, বাবা, আপনার আশা অপেক্ষায় ছিলাম, জরুরি আলাপ আছে আপনার সাথে। আইসা বাবা, সমস্যা নাই, তোমার সকল কথাই আমি শুনবো। 2 দিন যাক, শরীরটা ভালো ঠেকতাছে না আমার। আদরিকে নিয়ে যেদিন রাজ যাওয়ার কথা ছিল তার আগের দিন সকালে তালুকদার বাড়িতে ডাক পিয়ন আসলো। পিয়নের গলার হাঁক শুনতে রাজ বেরিয়ে এলো উঠানের দিকে। পিয়ন একটা খাম ধরিয়ে দিল রাজের হাতে, প্রাপকের পরিচয় নিশ্চিত হয়ে। পিয়ন চলে গেলে রাজ বিষম খাওয়া চোখে খামের উপর আবারও দেখলো আদুরির নাম। আদুরিকে ডাক দিল রাজ। আদুরি এলে রাজ খাম হাতে নিয়ে বলল, কৃষ্ণনগর থেকে এসেছে, দেখো তো কিসের। আদুরি কম্পিত হস্তে খামের মুখ ছিল, কারণ সে জানে কিসের এটা। নিরুপায় আদুরি ভাইয়ের সামনে ভিতরের কাগজটা মেরে ধরলো, পড়লো। রাজ জিজ্ঞাসা করলো, কি এটা? চিঠি তো মনে হচ্ছে না। আদুরি ভীত মুখে দাঁড়িয়ে রইল স্থির হয়ে। রাজ আদুরির হাত থেকে কাগজটা নিয়ে ভালো করে পড়ল। তরিতেই ভারী ভারী পা ফেলে ঘরের ভিতরে গেল, মায়ের কক্ষে প্রবেশ করলো। কাগজটি বাড়িয়ে দিয়ে বলল, মা আদুরিকে তার জামাই ডিভোর্স দিয়েছে, এটা তার পূর্ব নোটিশ। 3 মাস পর কার্যকর হবে। কিন্তু কারণ কি মা? তা জানার জন্য আমি নিজের শ্বশুরে কাল কৃষ্ণনগরে যাব। সুফিয়া বেবি হাই হাই সুরে বললেন, যাইতে তো হইবই, আদুরিরে ডাক দে, কাহিনী কি জানতে হইব। মগের মুল্লুক নাকি তালুকদারের কর্নারে ছাইরা দাওন। আদুরিকে ডাক দিলে সে অস্পষ্ট ভাষায় অগোছালোভাবে কিছু বলল ধোঁয়াশার মতো করে। এতে রাজ ও সুফিয়া কিছুই বুঝলো না। তাই রাজ পরের দিন দুপুরের পর আদুরির শ্বশুর বাড়ি গেল। গিয়ে আদুরির সম্পর্কে যা শুনলো তাতে তার মাথা হেঁট হয়ে গেল। সে চোখ তুলে তাদের 2 কথা বলতে পারেনি। আদুরির উপর এক সমুদ্র ক্রোধ নিয়ে বাড়ি ফিরে এলো। হুঙ্কার দিয়ে আদুরিকে জিজ্ঞাসা করলো, শোয়েবকে? তোর গর্ভে তার সন্তান কখন এলো? কিভাবে এত সব ঘটলো? আজকে তোকে আমি মেরেই ফেলবো, অসভ্য কথাকার। শিখা কলেজ থেকে এসে মাত্রই ঘরের দাওয়ায় পা রাখলো। ঘরের ভিতর হতে রাজের ক্ষিপ্ত কণ্ঠস্বর শুনে সে কিঞ্চিত ঘাবড়ে গেল। নিশ্চয়ই তাকে নিয়ে নতুন কোনো সংঘর্ষ বেঁধেছে। শিখা তার বই খাতাকে বুকে চেপে ধরে পা টিপে টিপে তার রুমে প্রবেশ করলো। টের পেল আদুরির রুমের ভিতর রাজ এবং অন্যরা অবস্থান করছে। শিখা বই রেখে বেরিয়ে যায় পেছনের আঙিনায়, পুকুর ঘাটে গিয়ে হাত মুখ ধুয়ে নেয়, রান্নাঘরে গিয়ে ভাত খেয়ে ওঠে। মতির মাকে জিজ্ঞাসা করে সঠিক তথ্য জানতে পারেনি। নিজের রুমে এসে শান্তভাবে বসে রইল, তবে কান পেতে রইল আদুরির রুমের দিকে। আদুরিকে একাধিক প্রশ্ন করেও কোনো সদুত্তর পেল না রাজ ও তার মা। রাজের রক্তচক্ষু চাহনিতে আদুরি নিচু মাথায় মরা কণ্ঠে বলল, বড় ভাবি সব জানে। রাজ মায়ের দিকে তাকালো, চোখের ইঙ্গিতে বোঝালো তার শুনে আসা কথাগুলো সত্যি। তারা অহেতুক আদুরির নামে দুর্নাম রটায়নি। সে রানীকে খুঁজে আদুরির রুমে ডেকে আনলো, জিজ্ঞাসা করলো, কে শোয়েব? রানী বলতে বাধ্য হলো রাজের হুমকির তোড়ে। শুনে রাজ বলল, এগুলো শেষ বিয়ের আগেই, তাহলে তারা কিভাবে এখন এসব জানে? বাচ্চার বিষয়? রানী বলল, আদুরি শ্বশুর বাড়ি থেইকা মিছা কথা বইলা বাইরে গেছিল শোয়েবের লগে দেখা করতে। এইটা কেউ দেখা তার জামাইরে জানাইলো। আবার তার শরীরের মধ্যে বাচ্চা হওয়ার দাগ দেখছিল তার জামাই। সে অস্বীকার করছিল সব, তবু তার জামাই বিশ্বাস করে নাই, এই জন্য তালাক দিয়া দিল। রাজ বলল, তারা ভালো ভদ্র পরিবার বলেই কোনো ঝামেলা করেনি, আমাদের বাড়ি এসে অপমান করেনি, পুরো পাড়া একখানে করেনি, শুধু ডিভোর্স দিয়ে দিয়েছে চুপচাপ ভাবে। আর তুমি তো সমান দোষী, কারণ তুমি আদুরি এসবে প্রশ্রয় দিয়েছ। আমাদের জানোনি, শাস্তি তোমারও পাও না। এখন আর দ্বিতীয় বিয়ে হবে না কোনো দিন, না সেই শোয়েব বিয়ে করবে তাকে। রানী অপরাধীর ভঙ্গিতে বসে রইল। সুফিয়া কপাল চাপড়াতে লাগলেন পালঙ্কের কোনায় বসে। আদুরি বিড়ালের মতো মিনমিন স্বরে বলল, উনি তো বিয়ে করতে চাইছে, আমাদের পরিবারের নিয়মের জন্যই তো আমি তারে মানা করছি, নইলে কি আর এসব হয়? রাজ উত্তেজিত হয়ে ওঠে, প্যান্টের বেল্ট খুলে আদুরিকে প্রহার করতে করতে বলে, আমাদের পরিবার যেহেতু নিয়ম কোনো রিলেশনে জড়ানো যাবে না, তাহলে কেন এমন অনৈতিক সম্পর্কে জড়ালি? কেন একটা নিষ্পাপ ভরণ হত্যা করতে বাধ্য হলি তুই? আমি শহরে থাকি,
রিলেশন করে বিয়ে করতে পারতাম। বাড়িতে কেউ জানতো না আমি না শোনালে। আমার পেছনে তো মেয়েদের সিরিয়াল এখনও। কেন বাবার পছন্দ একটা গ্রামের মেয়েকে বিয়ে করলাম, পরিবারের প্রতি শ্রদ্ধা রেখে তো। আর তুই মেয়ে হয়ে কি না নোংরা কাজ করলি? ঘরে সবাই কি মরে থাকে? খেয়াল ছিল না তোর দিকে? আদুরি আহ উহ মাগো বলে চিৎকার করে কেঁদে যাচ্ছে। সুফিয়া রাজকে অনুরোধ করে থামাতে পারছে না। আমেনা, হারিসা, সুমনা, রানী, ডলি, মতির মা এসেও রাজকে থামাতে পারছে না। শিখা আদুরির কান্নাও রাজের গর্জন শুনতে পাচ্ছে। সে আর থাকতে পারল না। আদুরির শারীরিক যন্ত্রণার আর্তচিৎকারে তার কোমল অন্তরটা হু হু করে উঠল। সে তৎক্ষণাৎ ছুটে গেল। আদুরি রুমের দরজায় দাঁড়িয়ে অনুনয় করে রাজকে বলল, আল্লাহর ওয়াস্তে থামেন এবার, আর মারবেন না আপাকে। রাজের হাত থেমে গেল তার শিখার মধুর গলা শুনে। সে তীব্র চোখে শিখার শীতল চাহনিতে তাকালো। এই একটি নারীর সামনে রাজ নুইয়ে যায়। আগে এমন হতো তার মায়ের সামনে, কিন্তু শিখাকে বিয়ে করা নিয়ে তার প্রতি মায়ের বিরূপ আচরণের দরুন সেই শ্রদ্ধায় গুরুত্বে ঘাটতি এসে গিয়েছে অনেকখানি। শিখা রাজের সামনে গিয়ে আদুরিকে চাপড়ে ধরল রক্ষা করার নিমিত্তে। রাজ তার প্যান্টের বেল পড়তে পড়তে রুম হতে প্রস্থান নিল। বাকি সবাই শিখার দিকে বিস্ময়ের চাহনি নিক্ষেপ করলো। তালুকদার পরিবারে যেন অলৌকিক কিছু ঘটে গেল। তারা এতক্ষণ যা পারল না তা শিখার এক বাক্যে ঘটে গেল। আদুরি শিখাকে খুব অপছন্দ করে। একটিবারের জন্য ভালো ব্যবহার করেনি শিখার সঙ্গে। তা জানা সত্ত্বেও শিখা আদুরিকে বাঁচালো রাজের হাত থেকে। প্রশ্নগুলো তাদের সবার মনে ঘুরপাক খাচ্ছে সাইক্লোনের মতো। আদুরি নির্বিকার ভঙ্গিতে বসে রইল। শিখা সবার উদ্দেশ্যে জিজ্ঞাসা করল, কি হয়েছে? হঠাৎ উনি বিবাহিত বোনের গায়ে এভাবে হাত তুললো কেন? সমস্যা থাকলে সমাধান অবশ্যই আছে। রানী সব বলল শিখাকে। শিখা আশ্চর্য হয়ে গেল শুনে। এত সব কিছু কখন কিভাবে হলো? অবশ্য সে তো বাড়িতে থাকা শুরু করলো মাত্র 2 মাস হলো। তালুকদার বাজার থেকে বাড়িতে এলো, সবকিছু তাকেও জানানো হলো। তিনি কিছুই বলার মতো বোধশক্তি পেলেন না। পরাজিত সৈনিকের মতো পরিশ্রান্ত মুখে নিজের কক্ষে গিয়ে শুয়ে পড়লেন। রাতে শিখা কিছুটা শঙ্কিত মনে দোতলায় গেল। রুমে ঢুকে দরজায় খিল লাগিয়ে দিল। রাজ পালঙ্কে শোয়া থেকে ভরাট গলায় বলল, এত দেরি করলে কেন আজ? আমি তো ভাবছি আজ আসবই না, নিচেই ঘুমাবো। বিছানায় উঠে শুয়ে গিয়ে বলল শিখা, কারণ? আপনার যে জেদ দেখলাম, বাপরে বাপ, কখন না জানি সামান্য ভুল হলে আমার গায়ে হাত তোলেন। রাজ ইতস্তত বোধ করলো, তবুও বলল, আমি সহজে রাগি না, আর রাগ করলে সহজে থামি না। সেই সঙ্গে শিখা তাল মিলিয়ে বলল, আমি অল্পতেই রেগে যাই, অল্পতেই থেমে যাই। তোমার রাগ দেখার অপেক্ষায় রইলাম। শিখা হেসে উঠল। রাজ শিখার কোমরে হাত দিয়ে নিজের দিকে ভিড়িয়ে নিল। বলল, আমি উত্তপ্ত, ঠান্ডা করো তোমার নিবিড় প্রণয়ে। আমি এসব পারি না। আর কতদিন গেলে তুমি নিজ থেকে সব উজাড় করে দেবে আমাকে? কখনোই না। তাহলে আমি সেই নিষ্ঠুর কাঠুরিয়ার মতো তোমার বন থেকে সব উজাড় করে ফেলবো। আপত্তি করতে পারবে না। আমি বনের মালিক। অনুমতি না নিয়ে আবাদ করতে এলে শুধু আপত্তি নয়, হামলে পড়ব। কিভাবে? কেন? আমার কাছে অস্ত্র নেই। আমার তীক্ষ্ণ দাঁত, ধারালো নখ, এসবই যথেষ্ট। রাজ হো হো করে ঘর কাঁপে অট্টহাসিতে ফেটে পড়ল। বলল, তো টেস্ট করা যাক, দেখি কতটা পারো নিজের বিশাল অরণ্যের বৃক্ষকে রক্ষা করতে। শিখা রাজের খালি গায়ে খামচি দিতে লাগলো বিক্ষিপ্তভাবে। কামড় দিতে লাগলো রাজের হাতের মাঝে। রাজ উহু করে উঠল মৃদু স্বরে। শিখাকে নিজের বাহুবন্দি করে বলল, জামাইকে বউ ব্যথা দেয় দুষ্ট? এই কাজ যদি আমি শুরু করি, স্থির থাকতে পারবে? দিব নাকি আমার প্রিয় স্থানে আবেশিত কামড়, যেটা তুমি কষ্ট না পেয়ে সুখ পাবে, শিহরণ জাগবে তোমার প্রতিটা অঙ্গে গোপনে গোপনে। শিখা লজ্জাবনত মুখটি লুকিয়ে ফেলল বালিশের মাঝে। রাজ শিখার ঘাড়ের উপর ভারী নিঃশ্বাস ফেলে বলল, বেশি করে খাওয়া দাওয়া করবে। এখনো সরু বাঁশের কঞ্চি হয়ে আসো। আমার মন ভরে না। একটু নাদুস নুদুস হও, কিন্তু দুজনে আরাম পাবো। নিশিবারে প্রভাত আসে। প্রভাত পেরিয়ে ভোর। শিখা উঠে যায়, গোসল সেরে নেয়, কলেজে চলে যায় সময় হলে। সেদিন বিকেলে শিখা কলেজ থেকে বেরিয়ে মাঠ পার হতে দেখলো জুবায়ের দাঁড়িয়ে আছে। শিখা এগিয়ে এসেই, আরে জুবাইর ভাই, হঠাৎ আপনি? জুবায়ের পকেট হতে সেই চিরকুটটি বের করে নিল। শিখার দিকে বাড়িয়ে ধরে বলল, এই হাতের লেখা কি তোমার? শিখা চিরকুটের লেখাটি পড়ে খিলখিলিয়ে হেসে ফেলল। জুবায়ের গম্ভীর চোখে শিখার মুখ পানে চেয়ে রইল। শিখা বলল, আমার খালাতো ননদ লিমা আপনাকে অনেক পছন্দ করে। তার হাতের লেখা সুন্দর না বলে আমাকে বারবার অনুরোধ করাতে লিখে দিলাম। আমি কত করে লিমাকে বললাম, আমার হাতের লেখা বুঝতে পারলে জুবাইর ভাই রেগে যাবে, মনে করবে আমিই দিয়েছি। সে বলল, ভাবি তুমি একলা না, দোকলা। যুবা ভাই কোন দুঃখে তোমাকে ভাববে? এবার বুঝলেন বিষয়?
এরপর আর কোনোদিন লিমা বা কারো হয়ে কিছু লিখবে না আমার কাছে, শুধু তোমার কথাই তোমার হাতে লিখবে আমার কাছে। ভার কণ্ঠে আদেশের সুরে বলল জুবায়ের। বুঝিনি। ধরো রাজ নেই বাড়িতে, তোমার কোনো প্রয়োজন আমার কাছে, তখন সামনে বলতে না পারলে এমন লিখে দিবে। এবার বুঝলে শিখা? ও বুঝেছি ভালো করে। বলে শিখা ফের রিনরিনিয়ে হেসে ফেলল। শিখার হাসি জুবায়ের বুকের চিলে কোঠার সেতারের বিনার মতো ঝংকার তুলল। সে শিখার দিকে চেয়ে স্মিত হেসে জিজ্ঞাসা করল, তোমাকে আজকাল বেশ আমোদে ফুরফুরে দেখা যাচ্ছে, বর কাছে আছে বলে? হুম। বলে শিখা মুচকি হাসলো, বলল, আপনার বিয়ে খাওয়ার আমার খুব শখ। লিমাকে বিয়ে করেন না, ও দারুণ মেয়ে, আমার ওকে ভালো লাগে। আমার একটা শখ ছিল, সেই শখের পরিমাপ সমুদ্রের মতোই গভীর ছিল, আকাশের মতোই বিশাল ছিল, প্রকৃতির মতোই উদার ছিল, রংধনুর মতোই রঙিন ছিল, সোনার মতোই খাঁটি ছিল, পাহাড়ের মতোই মজবুত ছিল, রোদ্দুরের মতোই ঝলমলে ছিল, সূর্যের তাপের মতোই প্রখর ছিল। তবুও তাকে পাইনি, শখও পূরণ হয়নি। তাই তোমার এই ক্ষুদ্র শখও কোনোদিন পূরণ হবে না। লিমা নয়, কাউকেই বিয়ে করবে না এই জুবায়ের। ভাবগাম্ভীর্য নিয়ে কথাগুলো বলল জুবায়ের। আপনার মাথার তার সব ছেঁড়া, না হলে কেউ জীবন নিয়ে এমন তামাশার সিদ্ধান্ত নেয়? হ্যাঁ, সব ছিঁড়া। দায়িত্ব নিয়ে ঠিক করতে পারবে তুমি? আমি কেন করব? যে আপনার বউ হবে সেই একটা একটা করে জোড়া দিয়ে ঠিক করে দেবে। বিয়ে করব না, বউ নেই, তুমি আছো চোখের সামনে। একই পরিবারের সদস্য হিসেবে দায়িত্ব তোমার উপরে কিছুটা হলেও বর্তায়। নিবে ছেঁড়া আর জোড়া দেওয়ার দায়িত্ব। ঠাস ঠাস করে শিখার চোখে চোখ রেখে বলল জুবায়ের। আমি দিলে হবে? আজব কথাবার্তা বলেন জুবায়ের ভাই। যদি বলি হবে, বিশ্বাস করবে তুমি? করবে শিখা? বিষাদ কণ্ঠে বাক্যটি বলেই লম্বা লম্বা পা ফেলে সবুজ ঘাসে আচ্ছাদিত মাঠ পেরিয়ে গেল জুবায়ের। শিখা পিছন পিছন জুবায়ের ভাই বলে এগিয়ে গেল, তবুও জুবায়ের শুনল না। নিজের বাইকে চড়ে বসলো, ফুল স্পিড দিয়ে চলে গেল পিচঢালা পথ ধরে। এক সন্ধ্যার পর তালুকদার পরিবারের বৈঠকখানায় বৈঠক বসেছে রাজের আহ্বানে। জুবায়ের মার্কেট থেকে চলে এসেছে রাজের অনুরোধে, সেও উপস্থিত, কারণ তার বিয়ে না করার কারণটা আজ সবার সামনে স্পষ্ট করতে হবে। সবাই বসে আছে। রাজ তার বাবাকে নিজামের বিষয়টা জানালো। তার মায়ের উপর অভিযোগের আঙ্গুল তুলে শিখাকে শারীরিক নির্যাতনের বিষয়টা উত্থাপন করল। সুফিয়া বিবি হৈ হৈ করে উঠলেন। ক্রোধে গড়গড় করতে করতে বিষাক্ত গলায় বললেন, খালি মায়ের দোষ দেখলি বলা, বউ বউটা দেখলি না? তুই এবার বাড়িতে পা রাখনের পর হইতে সে মনে হয় দুনিয়ার ব্যাপক ক্ষমতা হাতে পেয়ে গেছে। হ্যাঁ, ইচ্ছা মতো চলাফেরা করে। সেই দিন আদুরিরে কি শাসায় কথা কইল, শুনলে তোরও কান গরম হয়ে যাইতো। আবার যেদিন লিমা আমাকে বাড়িতে বেড়াতে আইলো, লিমারে নিয়ে গিয়া সে বাগিচার করমচা গাছে চড়ছে। এটা তোর বাপের বাড়ি পাইছে? বান্দরের মতন গাছের ডালে চড়লো কে যে! কি বেহা বেশরম মাইয়া হইলে এমন কাম করতে পারে ভাইবা দেখ। বরকতরে কইলে পায়রা দিত না। আবিয়ে তো মায়ের মতন কামিজ পরা ধরছে সে এখন। রুম দখল কইরা রাখছে দুইটা, উপরে একটা নিচে একটা। কি নবাব জাদি রে আমার! আমার বাপের জন্মেও হুনি নেই স্বামীর বাড়ির একা বউর থাকুন রুম দুইটা লাগে। তার চাল চলন পুরাই আবিয়েতা মাইয়ার মতন। কামিজ পরে, বিদ্যালয়ে যায়, গাছে চড়ে। এমন হইলে সে তার বাপের বাড়িতে যায় না কেন? আমাগো সংসারে কি সেইখানে তো 3 বেলা অন্ন জুটে না, এখানে কি কুদুম কুদুম জীবন তার! আল্লাহ গো আল্লাহ! এবার আয় নিজামের কথায়। তোর বাপে এই নিজামের কত খুঁজা বাইর করলো, কত ভালো পোলা আসিল। হেই পোলার গায়ে সে লাথি উষ্টা মারলো বউ হইয়া। কি শরমের কথা! এটা হলো জিনের কাম। সেই জিন খেদানের লাইগাই তো লালচান মিয়া হারে পিডাইলো। তাই আমি কেমনে হারে মারলাম? এই মাইয়া আমাগো ঘরে আগুনের পর থেকে একের পর এক অঘটন ঘটতাছে। খেয়াল কইরা দেখ সব। তোর আপনা বড় ভাই, আমার ছোট ভাই, তোর চাচা নিজাম মরল। কুফা অলক্ষী মাইয়া। তোর চাচার আংটি নিয়ে কি কেচ্ছা কাহিনী হইল। শহরের মাইয়া বিয়া করাইস নাই, তাদের মধ্যে ভেজাল বেশি বইলা। গ্রামের মাইয়ারা সহজ সরল।
হ্যাঁ গো, চরিত্র ফুলের মতন পবিত্র, তাই হ্যারে ঘরে তুললি। এই মেয়েও তো আগুনের হলকা, তোর জিন্দিগি শান্তিতে গেলেই হয়। এখন তো দেহি মুখ পিটিং কইরা কথা কয় শুদ্ধ ভাষায়। গ্রামের বোর ফুটানি দেখলে হাসি পায়। আমি আর এই বাড়িতে থাকুম না, দুই চোখ যেদিকে যায় সেদিকে পথ ধরমু। সবাই সবার মর্জি মাফিক চলুক, এত অশান্তির জ্বালা যন্ত্রণা আর হজম হতো না। সুফিয়া বিবি থমথমে মুখে থামলেন। বৈঠকখানার পরিবেশে নীরবতা নেমে এলো। রাজের অপেক্ষারত মন ও দৃষ্টি পিতার দিকে। তালুকদার পুরু গলায় খেকিয়ে উঠলেন স্ত্রীর উদ্দেশ্যে, গমগমে স্বরে বললেন, তুমি রাজের বউয়ের নামে যেগুলি কইলা, পাল্টা অভিযোগ তুইলা, ওগুলি কোনোটাই আমলে নেওয়ার মতো অভিযোগ না। অন্যরে ছোট না কইরা কথা কইতে পারো না তুমি? তোমার অন্তরে এত হিংসা, এত দেমাক কেন? আমার শরীর ভালো ঠেকতাছে না কিছুদিন ধইরা। শুধু কইতে চাই পরকালের কথা ভাইবা একবার একটু শুধু কইতে চাই পরকালের কথা ভাইবা এইবার একটু ক্ষান্ত হও। সংসারের ভার ছেলের বউয়ের ওপর দিয়া দাও আস্তে আস্তে। তুমি বিশ্রাম নাও, শিখারে আদুরির মতন নিজের মেয়ে ভাবো। দেখবা তোমার মনের জ্বালা কইমা যাইব। আপনারা তো আহ্লাদ হইলে আপনি ভাবেন, আমি পারুম না। আর সংসারের ভার বউ উপরে ছাইরা দিলে টাইম মতে আর ভাতের নলা গিলতে পারবেন না। বাড়ির চারপাশেও ম্যানেজ করে এত ফলাদি ফলাইতে পারবো না হেরা। আমার এই যে সংসারের যে আয় উন্নতি হয়, এটা চোখে পড়ে না আপনার? চোখে কি ছানি পড়ছে? তালুকদার বিরস মুখে নিশ্চুপ রইলেন। রাজ গম্ভীর মুখে মায়ের উদ্দেশ্যে বলল, মা শিখা শাড়ি পরতে পারে না ঠিকভাবে, পরে যায় শাড়ি পেঁচিয়ে। তাই আমি মাঝে মাঝে ড্রেস পরার অনুমতি দিয়েছি তাকে। এই বাড়িতে স্বাধীনভাবে চলাফেরার কথাও আমি বলেছি তাকে। এতে কোনো সমস্যা বা ঝামেলা দেখছি না মা। নিচের রুমে থাকার কথাও আমি বলেছি মা। আমি চলে গেলে উপরে একা খালি রুমে সে কীভাবে থাকবে বলো? সে নয় শুধু, একা কোনো মেয়ে মানুষই থাকতে পারবে না আমার রুমে। সে তাদের বাড়িতে থেকে পড়াশোনা করতে চেয়েছে। আমি তাকে আমাদের বাড়িতে থাকতে আদেশ করেছি, যেন আস্তে আস্তে সে সাংসারিক হয়ে ওঠে। বাইরের ভাষায় তাকে কথা বলার আমি প্রেরণা দিতাম মা, কারণ আমার কারণে আঞ্চলিক ভাষা শুনতে ভালো লাগে না। আমাদের একা বাড়ি, মেলার সঙ্গে মজা করতে গিয়ে গাছে উঠেছে, এটা দোষ নয় মা। নিজামরে শিখা কময় আঘাত করেছে। তখন তার স্থানে পুকুরঘাটে যদি আদুরি বা ভাবিরা হতো, আপনি কি করতেন নিজামকে? এটা নিজের বিবেককে প্রশ্ন করুন। আর রইল বাকিদের মৃত্যু। স্রষ্টা যার মৃত্যু যখন যেভাবে যে স্থানে রেখেছে সেভাবেই তার মৃত্যু হবে। বাবার কথার সঙ্গে সহমত জানিয়ে আমিও অনুরোধ করে বলছি মা, শিখাকে আপন ভাবতে শিখুন। সে আমাদের পরিবারের একজন। তারপর রাজ শিখার দিকে চেয়ে বলল, আদুরকে তুমি কি বলেছো শাসিয়ে? শিখা রানীর দিকে তাকালো। রানী চোখের ইশারায় শিখাকে কাকুতি মিনতি করলো, যেন অন্য কিছু বলে। শিখা বলল, সেটা পরে বলবো আপনাকে। পরে কেন, এখন কইতে হইব তোমার? অতিরিক্ত বার বাইরে গেছো তুমি। মরিচ কণ্ঠে হুকুম করে বলল সুফিয়া বিবি। তখন শিখা বলতে বাধ্য হলো খালেদ রানীর বিষয়টি। শুনে তালুকদার সুফিয়া সুমনা রাজ রানীকে অত্যন্ত বাজে ভাষায় ঝাড়ল, যা কিনা এই সংসারে রানীর বিবাহিত জীবনে এই প্রথম। তালুকদার ও রাজ পারত রানীর গায়ে হাত তুলে, কেবল রানীর বয়স ও বড় বউ এই ভেবে তা থেকে বিরত রইল তারা। রানী আড়ষ্ট মুখে স্থান ত্যাগ করল তরিতেই। মিনিট 10 পরে রাজ তার পিতার দিকে চেয়ে বলল, বাবার গুরুত্বপূর্ণ কথা বাকি, তা হলো বাচ্চা নেই, বড় ভাই ও চাচা প্রয়াত, নিজেও মারা গেল, আপনি নরম হয়ে যাচ্ছেন। আমরা 3 ভাই থাকি শহরে। আমাদের যে জায়গা জমি আছে এবং বাড়ির চারপাশ সব মিলে তকদির করার লোকের বড় অভাব। বাড়িতে আছে জোবাইর, যদিও সেও তার ব্যবসা নিয়ে ব্যস্ত। এর মধ্যে যতটুকু সময় পায় আপনার সঙ্গে এই সময় দেবে, পাশাপাশি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবে। যুগ এগিয়ে যাচ্ছে, সময় পাল্টাচ্ছে। এখন বংশ শতাব্দীর শেষের দিক, সাল 1992। পুরুষদের সঙ্গে নারীরাও প্রায় সমানভাবে কাজ করেছে। কি বলেন আপনি এই বিষয়ে? আলহামদুলিল্লাহ, তাইলে তো খুব ভালো হয়। আমি বৌমারে সব বুঝাইয়া দিমু সাথে সাথে রাইখা। সুফিয়া বিবি হেরে গলায় বলে উঠলেন, আমগো তালুকদারি চইলা যাক, পথে বসে যাই আমরা, তবুও তার হস্তক্ষেপের দরকার নাই আমার। মাতব্বরিগিরি লাগবো না আমার। ঘরে আরো 3 বউ আছে, আদুরি আছে, তাইলে তারা কি দোষ করছে? তারাও তো সব চিনে জানে বুঝে, তারা করবো দেখভাল।
তোর বউর করা লাগবো না, সেই তার মাস্টারগিরি নিয়ে পইড়া থাক। মা, বোঝার চেষ্টা করেন। আমাদের পরিবারের ভালোর জন্য শিখাকে এসবে যুক্ত করা প্রয়োজন। শিখার মেধা, জ্ঞান, বিচক্ষণতা, বুদ্ধি, দূরদর্শিতা, সততা, নৈতিকতা কাছে ভাবি ও আদুরি নিঃস্ব, তারা এসব কিছু পারবে না। সুফিয়া বিবি অগ্নিমূর্তিতে বসে রইলেন। তার নাক মুখ দিয়ে যেন রাজ নিজে হাতে গরম সীসা ঢেলে দিয়েছে। তিনি ফোঁস করে দম ফেললেন। রাজ জুবায়েরকে বললেন, কিরে, তুই কি বলিস শিখের বিষয়ে? কোনো আপত্তি আছে তোর? আমার কোনো আপত্তি নেই এতে, কারণ এতে আমাদের পরিবারের ভালো ছাড়া খারাপ হবে না। রাজ ফিরতি কিছু বলার পূর্বেই আমেনা চট করে ছেলের দিকে দৃষ্টি তাক করে বললেন, আর কত মা নানিরে ভোগাবি বাপ? তুই বিয়া করস না কেন? তালুকদার বাড়ির লাইকা পাত্রীর অভাব হয়? আমিনার কথা শেষ হওয়া মাত্রই তালুকদারও কড়া স্বরে একমাত্র ভাতিজার দিকে প্রশ্নের তীর ছুঁড়ে মারলেন। তোর মা ঠিকই কইছে। তোর কি তাদের মানুষ মনে হয় না? তুই বিয়া করস না কেন? পোলাপানের মতো হেলামো করস নিজের জীবন নিয়া। তোর সমস্যা কি? বললেন। জুবাইর শুকনো কাশি দিয়ে নড়ে চড়ে বসলো। চাচার কথার জবাব না দেওয়ার মতো অভদ্র বেয়ারা সে নয়। বলল, আমি একটা মেয়েকে ভালোবাসি, তার বিয়ে হয়ে গিয়েছে, তাকে ছাড়া অন্য কোনো মেয়েকে আমার ভালো লাগে না। মনের বিষয় কি জোর করে হয় বলেন? যদি কোনোদিন সম্ভব হয় বিয়ে করব, চেষ্টা করে যাচ্ছি। এর বেশি আর কিছু এখন বলতে পারবো না, এটাই মূল কাহিনী। তাহলে তোর বিয়ে আটকালি কেন তুই? কৌতূহলী চোখে বলল রাজ। আমি সব তোকে পরে বলবো অবশ্যই। দুঃখিত গলায় বলল জুবায়ের। বাকিরা কেউই আর কিছু বলল না জুবায়েরকে। তালুকদার রাজকে বলে উঠল, বোর মতো নীলিমা তুই, এত বড় দায়িত্ব তার উপর চাপায় দিতে চাইতাছস যে? শিখা, তুমি কি আমার প্রস্তাবে রাজি? জায়গা জমি নিয়ে যা বললাম আর কি। না, শিখা আমি নম্র রাজি অথচ নই। দৃঢ় চিত্তে বলল, কারণ আমি আর একদিনও আপনাদের বাড়িতে থাকবো না। যেই পরিবারে আমার মায়ের অপমান হয়, আমার মাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথায় কথায় কটাক্ষ করা হয়, সেই বাড়িতে, সেই পরিবারে, সেই মানুষদের সঙ্গে আমি আর নই। আপনাদের কাছে আমার মা পর, থার্ড পারসন, কিন্তু আমার কাছে আমার মা ফার্স্ট পারসন। আমার গোটা পৃথিবী, আমার মা আমার রুহ, আমার বেঁচে থাকার, আমার আনন্দে থাকার মেডিসিন। রাজ অবাক কণ্ঠে বলল, শিখা কি বলছে এসব? কে তোমার মাকে কি বলবে? আজব। শিখার আঁখিকোণ ছলছল করে ওঠে। মুক্তোর দানার মতো চিকচিক করছে অশ্রুকণাগুলো। তার বুকের ভেতরে দুঃখের ঢেউয়েরা উতলে উঠছে, কষ্টের বুদবুদেরা ফেনিল হয়ে উঠছে থাকি থাকি। সে বাষ্পরুদ্ধ স্বরে বলে, কে বলে মানে? একটু আগেও তো মা বললেন, আপনি শোনেননি? উনি তো আমার নামে গাদায় গাদায় অভিযোগ দিল আপনার কাছে। আমি কখনো আপনার কাছে, বাবার কাছে, অন্য কারোর কাছে কোনো অভিযোগ করেছি কারোর বিরুদ্ধে? সেই শিক্ষা আমার মা আমাকে দেয়নি। নয়তো বিয়ের রাত থেকে শুরু করে আজ পর্যন্ত যত অবহেলা, উপেক্ষা, অসম্মান, অনাদর পেয়ে আসছি সবার কাছে, তা ব্যাখ্যা করে বলতে গেলে ইতিহাস। কথায় কথায় বলে আমি ফকিন্নির মেয়ে হয়ে রাজপ্রাসাদে আছি, সেজন্য সব সময় আমারে আলাদা ভাত খেতে দিত, টেবিলে ওনাদের সাথে বসিয়ে খাওয়াতো না। একদিন জুবাইয়ের ভাই দেখে পরে বলার পর হতে টেবিলে খাই। বৌভাতের দিন সেজ ভাবি এক ঝুড়ি পেঁয়াজ আমাকে কাটতে দিয়েছে। আমার নাক মুখ দিয়ে পানি পড়ে একাকার হয়ে গিয়েছিল। জ্বলতে জ্বলতে শেষ হয়ে গিয়েছি আমি। এমন অজস্র মানসিক নির্যাতনের ভেতর দিয়ে কেটেছে আমার স্বামীর সংসারের দিনগুলো। আপনি এসবের কিছুই জানেন না। আজ প্রসঙ্গ এলো বলে এতটুকু বললাম, নয়তো মরে গেলেও বলতাম না। এমন বলতে গেলে অজস্র কথা আর বলতে চাই না, তবে ফাইনালি এটা শোনাতে চাই। দরবেশ দিয়ে জিন তাড়ানোর নামে যে শারীরিক অত্যাচার আমার উপরে করা হয়েছে, আমি ছাড়া দ্বিতীয় কোনো মেয়ে হলে স্বামীর ঘর করতো না, আদুরি আপার জামাইয়ের মতন ছেড়ে দিত। শিখা কাঁদতে কাঁদতে সবার সামনে থেকে চলে গেল নিজের রুমে। কাপড় চোপড় গোছাতে লাগলো। রাজ বিষিয়ে আসা চাহনি সবার দিকে ঘুরিয়ে নিল একবার। বলল, শিখা অ্যাকচুয়াল মিথ্যা বলেনি। বলে সে হনহন পায়ে শিখার রুমে গিয়ে প্রবেশ করলো। জুবায়েরও উঠে চলে গেল। তালুকদার স্ত্রী ও পুত্রবধূদের নিজের সাধ্যমতো শাসালেন, উঠে চলে গেলেন। সবাই যার যার মতো উঠে চলে গেল। এদিকে সুফিয়া ও রানীর মনে ভিন্ন ভিন্নভাবে একটাই জল্পনা কল্পনা, কিভাবে কোন ফোন দিয়ে আটলে শিখাকে কৌশলে মেরে ফেলা যাবে। যেমন করে বাকিদের মৃত্যুর রহস্য উন্মোচিত হয়নি, ঠিক তেমনই করেই শিখার মৃত্যু বা নিখোঁজ রহস্য চিরদিন অজানা রয়ে যাবে। মানুষ কতভাবেই তো মরতে পারে।
শিখার মৃত্যুও তেমনিই হয়েছে। এ আগুনি মেয়েকে না শেষ করতে পারলে সবাই তার অধীনে চলতে হবে। এটা অসম্ভব। তবে সেটা রাত শহরে চলে যাওয়ার পরে। প্রকৃতি জুড়ে ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকার মারিয়ে জুবায়ের এগিয়ে যায় বাড়ির সামনের পথে। লম্বা করে সিগারেটের ধোঁয়া ছাড়ে, বিড়বিড়িয়ে বলল, আমি তোকে সব জানাবো রাজ। আমার তো কোনো ভুল নেই, কোনো অপরাধ নেই, বরং তুই আজন্ম ঋণী আমার কাছে। কিন্তু সত্য প্রকাশ করতেই হয়, তা যতই নির্মম হোক না কেন। আর শিখা, তুমি কোথাও যাবে না, এই বাড়িতেই থাকবে, আমার নয়ন সম্মুখে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।